হে বন্ধুরা, আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে দিন সেরকমই পার হচ্ছিল যেমনটা সবসময় হয়। পৃথিবীর ভূমিতে ডাইনোসরসরা ঘোরাফেরা করছিল এবং নিজেদের খাদ্যের জোগাড় করছিল। কেউ ছিল তার শিকারের পিছনে, তো কেউ গাছপালার। কিন্তু তখনই তারা হঠাৎ আকাশে উজ্জ্বল কিছু দেখতে পায়, যেটি ধীরে ধীরে করে কাছে এগিয়ে আসছিল। এই জিনিসটি এবার ফায়ার বলের রূপ নিয়ে নেয়, যার ব্রাইটনেস এতটাই বেশি যে সেটি কিছু সেকেন্ডের মধ্যেই আশেপাশের ডাইনোসরসদের অন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পর সেটি পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে যায়। এবং কিছু সময়ের মধ্যেই ডাইনোসরসদের পুরো প্রজাতি একটি অ্যাস্ট্রয়েডের কারণে বিলুপ্ত হয়ে যায়। সেই প্রজাতি যারা ১৬৫ মিলিয়ন বছর পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করেছিল, তাদের সর্বনাশ হয়ে যায়। কিন্তু ওয়েট আ মিনিট, এই সব কিছু কি এইভাবেই হয়েছিল, নাকি কাহিনীতে কিছু টুইস্ট আছে, নাকি কাহিনী কিছু অন্যই আছে? বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো যে আসলেই সেই দিন কি ঘটেছিল যখন পৃথিবীর সবচেয়ে বিশালাকার জীব ডাইনোসরদের বিনাশ ঘটে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই নতুন এপিসোডটিকে। বন্ধুরা, সাল ১৯৯০ পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা এই কথাটি বিশ্বাস করত যে পৃথিবীতে বা স্পেসিফিক্যালি ইন্ডিয়ার একদম সেন্টার পার্টেতে একটি বিশাল বড় ভলকানিক ইরাপশন ঘটে এবং এর কারণে পৃথিবীর তাপমাত্রায় অনেক প্রভাব পড়ে এবং ধীরে ধীরে এই ইরাপশনের এফেক্টের কারণে ডাইনোসরসদের বিনাশ ঘটে যায়। ভলকানিক ইরাপশন অনেক ডিস্ট্রাকটিভ হয়ে থাকে এবং যদি মাস ভলকানিক ইরাপশন হয় তাহলে এটি কোনো প্রলয়ের চেয়ে কম ভয়ানক হয় না। কিন্তু সময় পার হয়ে যায় এবং ডাইনোসরসদের ব্যাপারে সামনে আসে একটি রেভলিউশনারি অ্যাস্ট্রয়েড থিওরি। এর অ্যাকর্ডিং আমাদের পৃথিবীতে একটি অ্যাস্ট্রয়েড এসে ধাক্কা খেয়েছিল এবং পৃথিবীতে হওয়া কলিশনের কারণে আমাদের পৃথিবীর কিছু অংশ স্পেসেতেই চলে গিয়েছিল। বিজ্ঞানীদের অনুসারে এই কলিশনটি ঘটেছিল নর্থ আমেরিকার ইউকেটান পেনিনসুলার কাছে। এবার এখান থেকে দুটি পসিবিলিটিস সামনে আসে। প্রথমটি এটি যে এই অ্যাস্ট্রয়েডটি জলেতে পড়েছিল এবং দ্বিতীয়টি এটি যে এই অ্যাস্ট্রয়েডটি জমিতে পড়েছিল। এবার যদি অ্যাস্ট্রয়েড সি লেভেলেতে পড়ে থাকে তো সেখানকার বেশিরভাগ জল অতিরিক্ত তাপমাত্রার কারণে ওয়াটার ভেপারেতে কনভার্ট হয়ে গিয়ে থাকবে, যেটির কারণে পৃথিবীর টেম্পারেচারে ম্যাসিভ ডাউনফল ঘটে থাকবে। এবার যদি এটিই জমিতে হয় তাহলে এটির কারণে অনেক বেশি হিট পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়ে থাকবে। আশেপাশের প্রায় ৮০০ কিলোমিটার এরিয়ার মধ্যে প্রত্যেকটি জিনিস মুহূর্তেই জ্বলে গিয়ে ছাই হয়ে গিয়ে থাকবে এবং ডাইনোসরস কিছু সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গিয়ে থাকবে। এই বিস্ফোরণটি আজকের সময়ে একটি পারমাণবিক যুদ্ধের মতো ভয়ানক ছিল। এবার বেশিরভাগ লোক ল্যান্ড ক্র্যাশ থিওরিটিতে বিশ্বাস করে এবং চলুন মেনে নিই যে এর কারণে আশেপাশের এলাকায় ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু বাকি বেঁচে যাওয়া ডাইনোসরসদের কি হয়েছিল? তাদের উপর এই ছোট্ট এরিয়াটির প্রভাব কেমন এবং কিভাবে পড়েছিল? যদি কথা বলা যায় সেই অ্যাস্ট্রয়েডটির সাইজের, তাহলে সেই অ্যাস্ট্রয়েডটি প্রায় ১১ থেকে ৮১ কিলোমিটারের আকারের অনুমান করা হয়। এত বড় অ্যাস্ট্রয়েড যেই এরিয়াতেই পড়ে থাকবে তার ফলে এত বেশি ডাস্ট হাওয়াতে ছড়িয়ে গিয়ে থাকবে যে কিছুদিন পর্যন্ত বা কিছু বছর পর্যন্ত পৃথিবীতে সানলাইট পুরোপুরিভাবে ব্লক হয়ে গিয়ে থাকবে এবং আকাশে কেবল উচ্চ ঘনত্বযুক্ত ডাস্ট ক্লাউডই দেখা গিয়ে থাকবে। কলিশনের পরের কিছু মিনিটের মধ্যে একটি সুনামি অরিজিনেট হওয়া শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যেই এটি ল্যান্ড এরিয়াসকে হিট করে। এই সুনামির ওয়েভস উচ্চতায় ১০০ ফুটের থেকেও অনেক বেশি উঁচু হয়ে থাকবে। সুনামির প্রভাব নর্থ আমেরিকার সাথে সাথে পৃথিবীর প্রায় সকল কোণে পড়ে থাকবে। বিজ্ঞানীদের অনুসারে অনেকটা ভাবে ডাইনোসরদের আবাদি সেই কলিশন এবং তারপরে আসা এক্সট্রিম সুনামির ফলেই এক্সটিংশনের দিকে এগিয়ে গিয়ে থাকবে। এখনও পর্যন্ত দিন শেষ হয়নি। পরের ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত এই পুরো খেলা চলতে থাকবে। হঠাৎ করে আসা টেম্পারেচারে এই বৃদ্ধির কারণে পুরো পৃথিবীর ক্লাইমেট ওলটপালট হয়ে যায়, যার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা এবার প্রায় ১৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়ে থাকবে। ডাইনোসরের যেই সব প্রজাতি হিট সহ্য করতে পারেনি তারা তো কিছু ঘন্টার মধ্যেই মারা গিয়ে থাকবে। এবার এই নতুন পৃথিবীতে মেঘ নয়, কেবল ধুলোই আছে এবং এই ধুলোই ডাইনোসরসদের জীবনের সবচেয়ে বড় থ্রেট। সূর্যের আলো ব্লক হওয়ার কারণে ফটোসিনথেসিস প্রসেসও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এবার সূর্যের আলোর অভাবে সকল গাছপালা ধীরে ধীরে শেষ হওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। এই ডিজাস্টারের কারণে নেচারের কার্বন সাইকেল ভেঙে যায় এবং প্রথমবার সেই জায়েন্ট প্রাণীগুলি খাদ্য অভাবের সম্মুখীন হয়। এই গাছপালার সমস্যা তো সেম ডে বা প্রথমের দিকে অতটা প্রভাব ফেলতে পারেনি, কিন্তু ২৪ ঘন্টার এক্সেসিভ হিট, সুনামি এবং ডিস্ট্রাকশন এই সকল ফ্যাক্টরকে মাথায় রেখে বিজ্ঞানীদের অনুসারে 50% অব দ্য ডাইনোসর পপুলেশন
অর্থাৎ ডাইনোসরদের অর্ধেক জনসংখ্যা কেবল সেই একদিনের টাইম স্প্যানেই শেষ হয়ে গিয়েছিল। এটিকেই বলে ম্যাসিভ ডিস্ট্রাকশন। পুরো পৃথিবীতে অ্যাস্ট্রয়েডের রেডিয়েশন ছড়িয়ে গিয়েছিল। এটির সম্বন্ধে বিজ্ঞানীরা প্রথমে জানতো না, বাট রিসেন্ট স্টাডি এবং রিসার্চের অনুযায়ী, যেটি সেই ইউকেটান পেনিনসুলার কাছে করা হয়েছিল, এটি যে সেখানে কিছু ক্লেই সয়েলস এবং রক পাওয়া গিয়েছে, কিন্তু এগুলি বাকি পাথরগুলির মতো ছিল না। কার্বন টেকনিকের সাহায্যে যখন এদের বয়স বার করা হয়, তো এগুলি প্রায় 66 মিলিয়ন বছরের পুরানো বের হয়। এবং তার থেকেও বেশি স্ট্রেঞ্জ ব্যাপার এটি হলো যে এই সকল রক্স এবং মাটিগুলিতে ইরিডিয়ামের ভারী মাত্রা পাওয়া গিয়েছে। ইরিডিয়াম হলো একটি হাইলি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেটি প্রাথমিকভাবে এই এরিয়াটিতে পাওয়া যাওয়ার কথা নয়, কিন্তু যেহেতু এগুলি এখানে পাওয়া গিয়েছে, তো এটির কেবল এটিই প্রেডিক্টেড কারণ হতে পারে যে বহু বছর আগে কোনো রেডিও অ্যাক্টিভ জিনিস এখানে এফেক্ট করে থাকবে, যার কারণে এই পাথরগুলিতে ইরিডিয়ামের মাত্রা এখনও মজুদ আছে। এই পাথরগুলির অ্যাপ্রক্স সেই এজই রয়েছে, অর্থাৎ 66 মিলিয়ন বছর। লোকেশন সেম হওয়া এবং এই রিজিয়নের পাথর এবং পলিতে ইরিডিয়ামের পাওয়া যাওয়া শুধুমাত্র একটি কোইন্সিডেন্স তো হতে পারে না, অর্থাৎ প্রমাণিত। ন্যাচারাল এফেক্টসেতে আরও একটি টার্নিং পয়েন্ট ছিল, যেটি ছিল সালফার। এবার যারা জানে না, আমি তাদের বলে দিই যে সালফার অ্যাসিড রেনের জন্য দায়ী একটি প্রোডাক্ট। এই অ্যাস্ট্রয়েড কলিশনের কারণে পৃথিবীতে মজুদ সালফারও ধীরে ধীরে অ্যাটমসফিয়ারে মিলতে থাকে এবং অ্যাটমসফেরিক কম্বিনেশন অফ সালফারের কারণে পৃথিবীতে অ্যাসিড রেনিং শুরু হয়ে যায় এবং পৃথিবীর বেশিরভাগ জল কিছু সপ্তাহের মধ্যেই অ্যাসিটিক হয়ে যায়। এরপর কিছুদিন পার হয়ে যায়, ওয়াটারের অ্যাসিটিক হয়ে যাওয়ার কারণে এবার সেখানে বাঁচা অনেক মুশকিল হয়ে যায় এবং এর কারণে অ্যাকোয়াটিক লাইফ শেষ হয়ে যেতে থাকে। সেখানকার জলীয় প্রাণীরা এই কঠিন কন্ডিশন সহ্য করতে না পেরে অ্যাজ এ রেজাল্ট তারাও এক্সটিংক্ট হতে থাকে। সেখানেই ভূমিতে গাছপালা এবং কোনো প্রকার প্ল্যান্টের না মজুদ থাকার কারণে হার্বিভোরাস অর্থাৎ তৃণভোজী ডাইনোসর স্পেসিস ধীরে ধীরে এক্সটিংক্ট হতে থাকে। এবার এত পর্যন্ত কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রজাতি সার্ভাইভ করে যায়, কারণ তৃণভোজী প্রজাতির মৃতদেহই তাদের জন্য খাদ্য ছিল। যখনই কোনো তৃণভোজী জীব মারা যেত, কার্নিভোরাস তাদের খেয়ে নিত। কিন্তু এই প্রসেসটিও বেশি দিন চলার ছিল না, কখনো না কখনো এটিকেও শেষ হওয়ার ছিল। অ্যারাউন্ড 1 থেকে 5 বছরের মধ্যে পৃথিবীতে বেঁচে থাকা সকল ভেজিটেশন এবং হার্বিভোরাস শেষ হয়ে গিয়েছিল এবং কার্নিভোরাস ডাইনোসররাও খাবারের ঝগড়ায় বেশি বছর পর্যন্ত জীবিত থাকতে পারেনি এবং হার্বিভোরাস এক্সটিংশনের 1 থেকে 2 বছর পর মাংসাশী জীবেদেরও পৃথিবী থেকে বিনাশ ঘটে যায়। এটিই সেই সময় ছিল যখন ফাইনালি পৃথিবীতে একটিও ডাইনোসরস আর বেঁচে ছিল না। কিন্তু কি হয়ে থাকবে যখন অ্যাস্ট্রয়েড ভূমিতে পড়ার জায়গায় জলেতে পড়ে থাকবে? ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক এবং সবকিছু শর্টেতে এক্সপ্লেন করা যাক। তো এই টাইমলাইনে পৃথিবীতে মজুদ বহুল পরিমাণে জল সেই অ্যাস্ট্রয়েডের হিটের দ্বারা প্রভাবিত হয় এবং সেই অ্যাস্ট্রয়েডটির কারণে পৃথিবীতে মজুদ হাই ডেন্সিটি ওয়াটার কিছু সেকেন্ডের মধ্যেই ওয়াটার ভেপারেতে বদলে যায়। এবার বেসিক সায়েন্সের হিসাবে ওয়াটার ভেপার প্রডিউসেস কুলিং এফেক্ট এবং বিজ্ঞানীদের হিসাবে এতটা বেশি ওয়াটার ভেপার হয়ে গিয়েছিল যে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটি অংশ বরফের মোটা চাদর দ্বারা ঢেকে যায় এবং তাপমাত্রা অনেকই বেশি নিচে চলে যায়। কিন্তু একটি জিনিস এই দুটি কেসেতেই কমন ছিল এবং সেটি হলো সুনামি। প্রথমে যেই ডাইনোসরস গরমের কারণে মরেছিল তারা এবার ঠান্ডার কারণে মারা যাচ্ছিল। ঠান্ডাতে বেশিরভাগ প্ল্যান্ট সার্ভাইভ করতে পারে না এবং কথা হয় যখন এক্সট্রিম কন্ডিশনের, তো সেটিতে অনেক বেশি নিউট্রিশিয়াস প্ল্যান্ট এবং ট্রিজও ডেড হয়ে যায়। ধুলো এবং ছাই এই কেসটিতেও আসে এবং পুনরায় সেই ডেন্স ক্লাউড তৈরি হয়ে যায় যেগুলি সানলাইটকে পৃথিবী পর্যন্ত আসতে বাধা দেয়। কন্ডিশন পুনরায় সেটিই চলে আসে। এক্সট্রিম কোল্ডের কারণে জলীয় জীবন ফ্রিজিং স্টেটের দিকে যেতে থাকে এবং পুনরায় কঠিন কন্ডিশনের কারণে জলেতে বেঁচে থাকা জীবন মৃত্যুর দিকে এগিয়ে যায়। প্রথমে ডিস্ট্রাকশন, তারপর খাদ্যাভাব, এরপর তৃণভোজীদের বিনাশ, তারপর মাংসাশীদের বিনাশ এবং ফাইনালি ডাইনোসরসদের এক্সটিংশন। এবং এটিই সেই মোস্ট প্রমিসিং দুটি পসিবিলিটিস যার কারণে ডাইনোসরসদের এক্সটিংশন হয়ে থাকবে। অ্যাপ্রক্সিমেটলি 2 ডিকেডস অর্থাৎ 20 বছর পর পুনরায় পৃথিবীর এভারেজ টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস এবং ক্লাইমেট এক্সট্রিম থেকে নর্মালের দিকে এসে গিয়ে থাকবে এবং তারপর পৃথিবীতে মনুষ্য জাতির আবির্ভাব ঘটে। এবং বন্ধুরা, এইভাবেই ডাইনোসররা সারা জীবনের জন্য পৃথিবীর জমিতে মিলিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই দুটি থিওরিজের সম্বন্ধে আপনাদের কি মতামত? এটি ঠিক না বেঠিক আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন।
আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।